ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি লং ড্রাইভ, সময় লাগবে 4 ঘন্টা 1 মিনিট, দূরত্ব 239 মাইল। সামনে টোল প্লাজা। এখানে টোল দেওয়ার জন্য কাউকে দাঁড়াতে হয় না, গাড়ির সাথে একটা ডিভাইস লাগানো থাকে ইজি পাস। ইজি পাস থেকে অটোমেটিক্যালি তারা টাকা কেটে নেয়। খুবই সুন্দর একটা সিস্টেম। এখন আমরা নিউ জার্সি টার্নপাইকে, এটা একটা বিশাল হাইওয়ে, চারিদিকে এখন শীত চলে গেছে, আস্তে আস্তে ফুল ফোটা শুরু করেছে। লং ড্রাইভের পরে একটা বিরতি। সাধারণত বিরতির সময় মাঝে মাঝে আমরা প্রায় 100 মাইল মতো ড্রাইভ করেছি। এখন একটা বিরতি, একটু রিফ্রেশ হওয়া দরকার, আর টুকিটাকি যদি কিছু খাওয়ার দরকার হয় সেটাও আমরা খেতে পারি। হাইওয়ের ধারে এই ধরনের রেস্ট এরিয়া অথবা ওয়েলকাম সেন্টার অথবা কোনো কোনো জায়গায় লেখা থাকে সার্ভিস সেন্টার, এই ধরনের স্থাপনাগুলো থাকে, যেখানে বাথরুম করা থেকে শুরু করে মেয়েদের পুরুষদের আলাদা বাথরুম করা থেকে শুরু করে সব ধরনের খাবার ব্যবস্থা থাকে। স্ন্যাক্স থেকে শুরু করে যা যা মানুষের হাইওয়েতে চলার পথে প্রয়োজন মনে করে, নানা রকম অ্যাক্সেসরিজ, বিভিন্ন জিনিস দরকার হয়, এগুলোর একটা ব্যবস্থা আছে। এবং সবাই এটা করে হাইওয়েতে যখন লং ড্রাইভ করে, সবাই দূর দূরান্তে যায় রাস্তা দিয়ে, তখন 100 মাইল 150 মাইল 200 মাইল পরপর যার যেমন সুবিধা সেইভাবে তারা রাস্তায় এই ধরনের একটা ব্রেক নেয়। ব্রেক নিয়ে কিছু খাওয়া দাওয়া করলো, কিছুক্ষণ একটু সময় ব্যয় করলো, কিছু হাঁটাহাঁটি করলো, হোয়াটএভার যার যেটা মনে হয় সে সেটা করে। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আবার তারা চলে যায়। তো আমরা যেহেতু বাসা থেকে খেয়ে এসেছিলাম, তাই আমরা এখানে তেমন কিছু কেনাকাটা করলাম না, শুধু বাথরুমটা সেরে আবার ফিরে যাচ্ছি গাড়ির কাছে। উদ্দেশ্য ওখানে বসে আমরা হালকা একটু কিছু খাবো। তো ও বলল যে ওর কাছে কমলা আছে। তো ঠিক আছে, আমরা একটু কমলায় খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপরেই আবার আমরা আমাদের গাড়ি স্টার্ট দিব ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। এখানে রাস্তার ধারের গাছগুলো বেশ একটু কালারফুল মনে হচ্ছে, অনেকটা ফলের সময় যেমন বিভিন্ন রঙের একটা সমারোহ দেখা যায়, এখানকার রাস্তাগুলো দেখা যাচ্ছে বেশ কালারফুল। যদিও শীত পেরিয়ে কেবল সামার আসার একটা সূচনা তৈরি হয়েছে, এর ভিতরে এইখানে কালারফুল হয়ে গেছে। আমরা অনেক বড় একটা ব্রিজ এখন পার হচ্ছি এবং প্রায় প্রত্যেকটা ব্রিজেই কিছু না কিছু টোল দিতে হয়।
এবং এই টোলের উপরে বেসিস করেই আমেরিকার রাস্তাঘাট সব সময় মেরামত করা হয়, যেন সাধারণ মানুষের গাড়ি চলাচলে কোনো অসুবিধা না হয়। ছুটে চলছে আমাদের গাড়ি, দেখা যাক। রাস্তার দুধারে এই মুহূর্তে কোনো গাছপালা নাই। আবার আমরা একটা বিরতি নিলাম। এইবার আরো প্রায় 100 মাইল রান করার পরে একটা বিরতি নিলাম। এই আর একটা সার্ভিস সেন্টার, এখানে আমরা ঢুকলাম। ঢুকে যেটা প্রথমেই আমাদের যে কাজটা থাকে সেটা হলো আগে বাথরুম করা। একটু বাথরুম সেরে তারপরে আমরা আমাদের অন্যান্য যদি কোনো কাজ থাকে বা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রয়োজন মনে করি সেটা আমরা করব। তো আগে দেখি বাথরুম কোথায় আছে। সামনে বাথরুম কোন দিকে? চারদিকে বিভিন্ন ধরনের দোকানপাট দিয়ে সাজানো, বইয়ের দোকান, খাবারের দোকান। ওই যে দেখা গেছে বাথরুম, ওমেন্স লেখা, ওটা মহিলাদের বাথরুম। আমার তো দরকার মেন্স বাথরুম। আচ্ছা ঠিক আছে, মেন্স বাথরুমটা কোন দিকে? হয়তো আশপাশেই কোনো এক জায়গায় হবে, দেখা যাক, খুঁজতে থাকি। হ্যাঁ, এই যে মেন্স ওয়াশরুমটা পাওয়া গেছে বা বাথরুম। ওখান থেকে কাজ সেরে এখন কিছু খাবো। নাজমা ক্যাপসির দোকানে যে তার পছন্দের কিছু একটা চিকেন ফ্রাইড চিকেন জাতীয় কিছু একটা সে নিল। মেয়েটা যে তার পছন্দের কফি নিয়ে আসলো। আমরা কফি খাওয়া শেষ করলাম। আবার শুরু হলো ওয়াশিংটন ডিসি এর দিকে ছুটে চলা। ওয়াও, এখানকার দুপাশের গাছগুলো তো অনেক সবুজ, অনেক তাজা, প্রাণবন্ত মনে হচ্ছে। আমরা ছুটে চলেছি রাস্তা দিয়ে। এখন আমরা ঢুকে পড়লাম ভার্জিনিয়া টানেল, বিখ্যাত টানেল। এটা একটা অনেক লম্বা টানেল। এই টানেলটা শেষ হলেই আমরা মোটামুটি ওয়াশিংটন ডিসি এরিয়ার ভিতরে ঢুকে যাব। হ্যাঁ, আমরা ওয়াশিংটন ডিসি এরিয়ার ভিতরে ঢুকে গেছি। ডান দিকে ট্রাম একটা চলছে, যেটাকে আমরা ট্রাম হিসাবে চিনি। অবশ্য ওয়াশিংটন ডিসি বা এই এলাকায় এটাকে বলা হয় ফ্রি কার, স্ট্রিট কার। এই গাড়িগুলোকে এখানে বলা হয় স্ট্রিট কার, এবং এগুলো ফ্রি। যে কোনো মানুষ এটাকে চড়ে এই গাড়িগুলো যেদিকে যাবে সে সেদিকে যাতায়াত করতে পারে। বাম দিক দিয়ে আর একটা ক্রস করতেছে স্ট্রিট কার। আমরা একটা এয়ারবিএনবি নিয়েছি। সেই এয়ারবিএনবিটা ওয়াশিংটন ডিসির ডাউনটাউনের ভিতরে না, ডাউনটাউনের পাশে একটা নেইবারহুড। সেখানে আমাদের এয়ারবিএনবির জায়গায় ওই যে পাশে 723 নাম্বারের যে বাড়িটি, ওখানেই আমরা আমাদের এয়ারবিএনবিটা নিয়েছি। তবে পার্কিংয়ের জন্য আমাদেরকে একটু পিছন দিকটায় যেতে হচ্ছে, তার কারণ এই বাড়ির পার্কিংটা পিছন দিকে। কাজে আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি গাড়িটা পার্ক করে রাখার জন্য। আমার মেয়েটাও গেট ওপেন করে দিল কোড নাম্বার টিপে। আমরা এখন ভিতরে পার্কিংয়ে আমার গাড়িটা রাখবো। পার্কিংয়ে গাড়িটা রাখা শেষ করে এখন অটোমেটিক যে কোড নাম্বার দেওয়া আছে সেটা টিপে আমরা ঢুকে গেলাম আমাদের এয়ারবিএনবির বাসাতে। এখানে আমরা 2 দিন থাকবো। এটা হলো ড্রয়িং রুম। এটা আবার দেখা যাচ্ছে একটা সুন্দর একটা
কিচেন এরিয়া। যাই হোক, আমরা বাসা থেকে বের হয়ে আবার ছুটে চললাম এখন ওয়াশিংটন ডিসি এক্সপ্লোর করতে। ওয়াশিংটন ডিসি শহরটা বেশ সাজানো গোছানো, খুবই ওয়েল প্ল্যান্ড করা, এবং এই শহরে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো মানুষের আধিক্যতা খুব একটা নাই। অর্থাৎ নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, শিকাগো, এইসব শহরে যেমন অনেক মানুষের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক মানুষের একটা গ্যাদারিং থাকে, কিন্তু ওয়াশিংটন ডিসিতে তেমন না। মানুষজন খুব পাতলা পাতলা, শুধুমাত্র যারা এইখানে জব করে, বিভিন্ন অফিস আদালত, সেই মানুষগুলো, আর যারা শুধু ওয়াশিংটন ডিসি ভিজিট করতে আসে, এই ভিজিটার লোকজন থাকে। ভিজিটারও তো আসে, দেখে চলে যায়। দুপাশে যেসব বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই বিভিন্ন সরকারি বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস। এবং একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে কোনো খুব হাই রাইজ বিল্ডিং এইখানে নাই। যা বিল্ডিং দেখা যাচ্ছে সবই প্রায় 7 তলা 8 তলা এই লেভেলের। এর থেকে খুব উঁচু নিউ ইয়র্ক সিটির ভিতরে যেমন অনেক হাই রাইজ বিল্ডিং দেখা যায়, কিন্তু ওয়াশিংটন ডিসির ভিতরে এটা দেখা যায় না। চারদিকে শুধু সরকারি অফিস, বিল্ডিং, নানান রকমের দপ্তর এবং মিউজিয়াম, বটানিক্যাল গার্ডেন, এই টাইপের সমস্ত স্থাপনা দিয়ে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসির এই ক্যাপিটাল সিটিটাকে এইভাবে সাজানো হয়েছে। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে ওয়াশিংটন ডিসির বিভিন্ন এলাকা আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে এখন আমরা প্রায় চলে এসেছি ক্যাপিটাল হিলস এবং ন্যাশনাল মল এরিয়াতে। এটাই আমাদের অবশ্য যদিও মূল টার্গেট, আমরা এই এরিয়াটাকেই ভালো করে একটু এক্সপ্লোর করতে চাই। তো আস্তে আস্তে দেখি আমরা এইসব এলাকাতে কি আছে না আছে। বাম পাশে দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলো, এগুলোই ক্যাপিটাল হিলের একটা অংশ, বাম দিকের এই বড় বিল্ডিংটা। আর ওই যে দূরে দেখা যায় ওয়াশিংটন মনুমেন্ট, মাথা উঁচু করে অনেক লম্বা একটি স্থাপনা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন মনুমেন্ট। লিঙ্কন মেমোরিয়াল। ওয়াশিংটন ডিসি ন্যাশনাল পার্ক এরিয়ার নর্থ দিকটাতে, অর্থাৎ উত্তর দিকটাতে সাধারণত খুবই বিখ্যাত হলো এখানে চেরি ব্লুজুমের জন্য। কারণ এই এলাকাটাতে প্রচুর চেরি গাছ আছে, যেগুলো চেরির সিজনে খুবই ভালোভাবে ফুটে, এবং এগুলো দেখার জন্য সারা পৃথিবী থেকে অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসে এই চেরি ব্লুজুমের সৌন্দর্য দেখবার জন্য। আমাদের আসার কিছু উদ্দেশ্যের ভিতরে একটি উদ্দেশ্য ছিল যে আমরা এই চেরি ব্লুজুম দেখব। তবে আমাদের একটা দুর্ভাগ্য যে চেরি ব্লুজুমের আসল যে টাইমটা, ওই টাইমটা আমরা ধরতে পারিনি। আমরা 1 সপ্তাহ দেরি করে ফেলেছি। অর্থাৎ চেরি ব্লুজুমের যে মূল টাইমটা, যেখানে আরো অনেক ধরনের চেরি, যেটা এখানে সবচাইতে যে গাছটা বেশি আছে সাদা পাতলা টাইপের ফুল যেগুলো, এবং খুব ভালো সুন্দর দেখতে,
সেই পাতলা পাপড়ির চেরিগুলো এখন আর নাই, এগুলো ঝরে গেছে। আর এইগুলো হলো পাপড়িগুলো একটু মোটা, তবে এটার কালারটা আবার একটু ভালো। যাই হোক, এনিওয়ে আমাদের কপালে যেটা ছিল, আমরা যা পেলাম সেটুকুই দেখতে, যতটুকু আমরা পেয়েছি সেটাই আমরা দেখতে শুরু করলাম, দেখছি, এবং আমাদের ভালোই লাগছে। এই চেরি ব্লুজম দেখাটা, এটা একটা মনের সৌন্দর্যের ব্যাপার। অসাধারণ সুন্দর। আমরা আজকে ওয়াশিংটন ডিসির এই চেরি ব্লুজম দেখার জন্য শুধু নিউ ইয়র্ক থেকে এসেছি, এবং নিউ ইয়র্ক থেকে আসার পরেও আমরা যদিও মূল জিনিসটা এখনো পাই নাই, কিন্তু যা দেখতে পাচ্ছি, যতটুকু পেলাম, এটা খুব সুন্দর। এনিওয়ে, সবার জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, সবাই যেন দেখতে পায়, সেই জন্য গভর্নমেন্ট এখানে অনেক ব্যবস্থা করে রেখেছে। দেখে আসলে মনটা ভরিয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। ওগো বিদেশিনী, তোমার ছেড়ে আমার না দুজনে। থমাস জেফারসন মেমোরিয়াল। থমাস জেফারসন আমেরিকার রাজনীতির ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম। একজন মানুষ তার সারা জীবনে যে কত ভালো কাজ করতে পারেন, থমাস জেফারসন হলো তারই একটি উদাহরণ। ওনার জীবনের সবচাইতে উৎকৃষ্ট এবং উল্লেখযোগ্য কৃতি হলো আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা উনি। ওনার হাত দিয়েই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা রচনা করা হয়। উনি একসময় ভার্জিনিয়ার গভর্নর ছিলেন, একসময় অর্থমন্ত্রী ছিলেন, একসময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং একসময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও আরো অনেক বিষয়ে উনি তার অবদান রেখে গেছেন। একজন সর্বোপরি সার্থক, দেশদরদী এবং রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতির জন্য একজন পারফেক্ট ট্যালেন্ট একাধারে যেমন ছিল তার, অন্যদিকে তার প্রশাসনিক দক্ষতা এবং প্রজ্ঞা, সবকিছুর সংমিশ্রণে থমাস জেফারসন ছিলেন একজন আদর্শ ব্যক্তি। আমেরিকার মানুষ সেই জন্য তাকে স্মরণে রাখে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং আজও তার সেই স্মৃতিময় মেমোরিয়াল দেখার জন্য হাজার হাজার পর্যটক এসে দেখে যায়, স্মরণ করে থমাস জেফারসনকে।
the Memorial of Washington. টিউলিপ গার্ডেন দেখা শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম একটু প্রকৃতির দর্শন করব। সিদ্ধান্ত হলো আমরা যাব ভার্জিনিয়ার গ্রেট ফলস দেখতে। বেরিয়ে পড়লাম ভার্জিনিয়ার গ্রেট ফলস দেখবার জন্য। শহরের বুক চিরে এগিয়ে চললাম আমরা। কিছুক্ষণ পরেই আমরা শহর ছেড়ে ঢুকে যাব সেই পাহাড়ি বন জঙ্গল বেষ্টিত সেই বুনো রাস্তায়। পৌঁছে গেছি আমরা গ্রেট ফল এলাকায়। নিরেট পাথরে এলাকা, চারদিকে অনেক শক্ত পাথর এবং বিভিন্নভাবে এদিকে ওদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে পাথরে পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি এলাকা। এসে গেলাম আমরা ভার্জিনিয়া গ্রেট ফলের সামনে। প্রকৃতি যে কতভাবে তাকে সাজিয়েছে তারই একটি নমুনা হলো এই ভার্জিনিয়ার গ্রেট ফল। অনেক দূর থেকে পাথুরে রাস্তার ভিতর দিয়ে খরস্রোতা পানি কিভাবে ধেয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, এটাই এর বিশেষত্ব। পানির গর্জন, পানি এবং পাথরের সমন্বয়ে এই এলাকাটা একটা বিশেষ সৌন্দর্যে নিজেকে সাজিয়েছে। নরমে গরমে যেটাকে বলা যায়, পানি এবং পাথর দুটোর মিলনে, দুটোর সংমিশ্রণে এক অপরূপ সৃষ্টি, যা কেবল সৃষ্টিকর্তাই পারেন এভাবে তৈরি করতে। পৃথিবীতে অনেক ফলস আছে, কিন্তু কোনো ফলসই ভার্জিনিয়ার এই গ্রেট ফলসের সাথে তুলনা করা যাবে না। এই ফলস অন্য যে কোনো ফলসের থেকে সম্পূর্ণ আলাদা। আপনারাও দেখবেন, আমরাও দেখছি। দেখুন, সাধারণভাবে দেখলেই বোঝা যায় যে এই ফলস, নায়াগ্রা ফলস বা ভিক্টোরিয়া ফলস বা আরও যেসব ফলস আছে পৃথিবীতে, সেসব ফলসের বিশেষত্ব একরকম, কিন্তু ভার্জিনিয়ার গ্রেট ফলসটা সম্পূর্ণই একটি আলাদা আঙ্গিকে, আলাদাভাবে তার প্রকাশ হয়েছে, যেটা আমরা নিজের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, গ্রেট ফল ইজ সামথিং ডিফারেন্স।
সারাদিন ঘোরাঘুরির পর এখন আমাদের ফেরার পালা। সিদ্ধান্ত হলো ফেরার পথে আমরা আর্লিংটনের ওয়ার সিমেট্রি দেখে যাব। তো সেদিকে যাচ্ছি, দেখি ওয়ার সিমেট্রিটা আমরা দেখতে পারি কিনা। যতদূর জানি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাম না জানা প্রায় 4 লক্ষ মানুষকে এইখানে তাদের মেমোরি হিসাবে এখানে তাদেরকে এই স্থানটা তৈরি করা হয়েছে। বামের যে সাদা সাদা যে পিলারে ফলকগুলো দেখা যাচ্ছে ওগুলোই হলো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নাম না জানা মৃত সৈনিকদের প্রতীক। কিন্তু না, আমরা ভিতরে ঢুকতে পারলাম না, কারণ হলো 5টার পরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, ওটা বন্ধ হয়ে গেছে। আমরা খুব মন খারাপ করে ভগ্ন মনোরথে এখন আমাদের এয়ারবিএনবি বাসার দিকে ফিরে যাচ্ছি। অলমোস্ট আমরা আমাদের ট্যুর প্রোগ্রাম প্রায় শেষ। বাম দিকে এটা বোটানিক্যাল গার্ডেন এবং তারপরেই সেই মাইটি আমেরিকার শক্তির কেন্দ্রস্থল সেই ক্যাপিটাল হিল এবং তার পাশে আছে হোয়াইট হাউস। এগুলোকে পাশে রেখে আমাদের ভ্রমণের এখানেই ভগ্ন মনোরথে আমরা শেষ করছি। যদিও আমরা অনেক কিছু এখান থেকে দেখে গেলাম, অনেক কিছু স্মৃতি হিসাবে অনেক কিছু আমরা সাথে নিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।